বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার, আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালায় শুনবেন সয়েল মাইক্রো অর্গানিজমস, দ্য কি টু হেলদি সয়েল ইকোসিস্টেম। কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন
এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা, সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষির ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার বন্ধু, 90.8 মেগাহার্টজ বেতার তরঙ্গে আপনারা শুনছেন বেতার বিদ্যাসাগর। এখন আমাদের সাথে উপস্থিত রয়েছেন শ্রী দেবাশিস মাইতি মহাশয়। ওনার কাছ থেকে এর আগেও আমরা অনেক এপিসোড নিয়ে আলোচনা করেছি। বর্তমানে যে আলোচনার বিষয়
সয়েল মাইক্রো অর্গানিজমস দ্য কি টু হেলথ সয়েল ইকোসিস্টেমস, মাটির অণুজীব সুস্থ মাটির বাস্তুতন্ত্রের চাবিকাঠি। এই নিয়ে আমরা স্যারের কাছ থেকে আলোচনা শুনে নেব। প্রথমেই স্যারের কাছে যেই প্রশ্নটি করব, আমরা বাস্তুতন্ত্র মানেই আমরা প্রত্যেকেই একটা বাইরের জগৎটা নিয়ে অনেকটা অবগত বা জানি। এর মাটির বাস্তুতন্ত্র এই টার্মটা বা শব্দটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটা নতুন বিষয়। এই নিয়ে যদি বলেন কিভাবে। খুবই এটা জানা দরকার আমাদের, কারণ আমরা সবসময় আমাদের বাইরে দিয়ে চোখ দিয়ে যেটা দেখছি বা আলোচনা বেশি হয় সে বিষয়েই জানি, কিন্তু এই মাটির বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা হয় না খুব বেশি। কিন্তু মাটিটি আমাদের সভ্যতার জন্য, মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, বাস্তুতন্ত্র বললে যে ধারণা আমাদের প্রথমে মনেই চলে আসে, প্রথমে যে একটা খাদ্য সম্পর্ক, যে প্রাইমারি খাদ্য, প্রাথমিক খাদ্য, উৎপাদক, সার্কেলে চলে আসছে। উৎপাদক সূর্যে থাকবে, একটা সূর্যের আলো থেকে গাছ খাদ্য তৈরি করছে, সেই খাদ্য তৃণভোজীরা খাচ্ছে, তারপরে ধীরে ধীরে মাংসাশী খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলে যাচ্ছে। তো মাটির মধ্যে বাস্তুতন্ত্রেরও খানিকটা খাদ্য সম্পর্ক আছে। সেই খাদ্য সম্পর্কটা হচ্ছে মাটির গঠনের যে উপাদান, মাটির গঠনের উপাদানগুলোর মধ্যে আছে কঠিন উপাদান আর হচ্ছে কি বায়বীয় বা তরল উপাদান। কঠিন উপাদানের মধ্যে আছে মাটির যে মিনারেলসগুলো, আর 45% থাকে মিনারেলসগুলো, আর 5% থাকে জৈব পদার্থ, আর তাহলে 50% হলো। আর বাকি 50%-এর মধ্যে 25% থাকে বাতাস, আর 25% থাকছে জল। আচ্ছা, তাহলে এখানে মাটির গঠনটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এই যে মাটিটার গঠন, এর মাটির ভেতরে মাটির যে সজীবতা, মাটি যে একটা জীবন্ত সত্তা, এই জীবন্ত সত্তাটাকে করায় কিন্তু মাটির জীবাণু বা অণুজীবরা। এই অণুজীবরা কি করে? তাহলে খাদ্য সম্পর্কটা কোথায়? এই যে 5% জৈব পদার্থ বললাম, কঠিন যে উপাদান, মাটির কঠিন উপাদানের 5% জৈব পদার্থ। এই জৈব পদার্থটাগুলো কিন্তু কিভাবে আসে? ধরুন একটা জঙ্গলের একটা গাছের জঙ্গল, তার উপরে গাছের পাতা পড়ছে। আচ্ছা, এই পাতাগুলো কিভাবে মাটির সঙ্গে মেশে? পচে যায়, ডিকম্পোজ হয়। আচ্ছা, আমরা ধরুন একটা কলা খেলাম, কলা খাওয়ার পর কলার ছালটাকে আমরা বাইরে ফেলে রাখলাম, কয়েকদিন পর ধীরে 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 ওটা পচতে থাকে, পচে 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 দেখা যাবে যে ওটা মাটির সঙ্গে মিশে গেছে। আচ্ছা, এবার এই পচটা যখন উদ্ভিজ্জ কোনো পদার্থ যখন পচে, তখন আমরা তাকে বলি, সেটা আমরা নিজেরা দেখতে পাই এবং খুব তাড়াতাড়ি হয় না, কারণ হচ্ছে কি তার মধ্যে জীবাণুগুলোর অ্যাকশানগুলো ধীরে ধীরে হয়। এবং যে ধরনের জীবাণুগুলো ওর অ্যাকশান করে সেটা একটু মানে কমজোরি জীবাণু যদি আমরা ধরে নিতে পারি। কিন্তু ধরেন একটা যদি অ্যানিম্যাল মরে যায়, একটা অ্যানিম্যালকে রাখা হলো, তাহলে সে পচে গিয়ে কিন্তু মাটির উপাদানে কনভার্ট হচ্ছে এবং সেখানে অনেকটা অবনক্সাস স্মেল তৈরি হয়। তখন আমরা বুঝতে পারি যে ওটা পচে যাচ্ছে। কিন্তু অনবরত কিন্তু আমাদের যে উদ্ভিদের যে অংশ, পাতা বা তার শেকড়, তার যে অংশগুলো পচছে, এই ডিকম্পোজিশনটা মানে খাচ্ছে কে? অণুজীবগুলো খাচ্ছে। তাহলে এই মাটির মধ্যে এই অণুজীবগুলো, এটা বাইরে হচ্ছে, এটা একইভাবে কিন্তু মাটির উপরিতলের নিচেও হচ্ছে। মাটির উপরিতলে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে মাটির উপরিতলের ভেতরে গিয়ে যখন আমরা কোনো জৈব পদার্থ দিচ্ছি, তাহলে সেগুলোকে পচানোর কাজটা করছে আমাদের এই অণুজীবগুলো। তাহলে এই অণুজীবগুলো ওকে পচিয়ে দিয়ে ওখানের যে বাস্তুতন্ত্র, তাহলে ওই বাস্তুতন্ত্রের যে একটা হচ্ছে গিয়ে খাদ্য হচ্ছে গিয়ে অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ, আর খাদ্য হচ্ছে গিয়ে অণুজীব। এই দুটি ওখানে থাকলে মাটিটি সজীব অবস্থায় থাকে। আচ্ছা, এই যে অণুজীবের কথায় আমরা আসছি, আমরা এই মাটির মধ্যে কি কি অণুজীব দেখতে পাই? মাটির মধ্যে আমরা সব রকমের অণুজীব দেখতে পাই। যেমন ধরুন ব্যাকটেরিয়া দেখতে পাই, আমরা ছত্রাক দেখতে পাই, অ্যাক্টিনোমাইসিস দেখতে পাই, আমার হচ্ছে গিয়ে আরও অন্যান্য প্যারামেসিয়াম এটসেট্রা, অনেক যত ধরনের জীবাণু থাকে, ছোটো ছোটো জীবাণু তখন দেখতে পাই আমরা। আচ্ছা, এদের এই মাটিতে ভূমিকা কি রয়েছে? হ্যাঁ, এইবারে দেখুন, মাটির যে এই যে জীবাণুগুলোর মধ্যে আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাক, এগুলোর ভূমিকা খুব বেশি। প্রথমত দেখা যাচ্ছে কি, তাহলে জৈব পদার্থগুলোকে যখন এরা পচিয়ে দিচ্ছে, পচানোর সময় দেখা যাচ্ছে যে খাদ্য কণা ও সংগ্রহ করার জন্য জীবাণুগুলো ওগুলোকে পচাচ্ছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার অ্যাসিড তৈরি হচ্ছে। অ্যাসিডগুলো কী করছে? মাটিটাকে প্রশম করছে। আর ও কি করছে, যে জৈব পদার্থগুলো যখন CN রেশিও কমে যাচ্ছে, CN রেশিও কমে গিয়ে ওটা কি হচ্ছে, যে মাটির যে কঠিন উপাদানের যে 5%
মানে যেটা হচ্ছে কি মূলত খাদ্য উপাদানগুলোকে ধরে রাখছে। এই যে আমরা যে সারগুলো প্রয়োগ করছি, নাইট্রোজেনের জন্য ইউরিয়া প্রয়োগ করছি, ফসফেটের জন্য ডিএপি প্রয়োগ করছি বা 10-20 প্রয়োগ করছি বা সিঙ্গেল ফসফেট প্রয়োগ করছি, পটাশিয়াম পটাশিয়াম, এগুলো যখন মাটিতে দিচ্ছি জলের সংশ্লেষে গুলে যাচ্ছে, তো গুলে গিয়ে আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। আয়নে মানে যেটা হচ্ছে উদ্ভিদ গ্রহণ করতে পারবে। তাহলে এই যে চার্জগুলো কে ধরে রাখছে না, ওই জীবাণু দ্বারা ওই জৈব পদার্থগুলো যখন পচে গিয়ে একটা হিউমাসে পরিণত হচ্ছে, হিউমাসে পরিণত হলে হিউমাস একটা হিউমিক অ্যাসিড, তার যে চার্জ, সেই চার্জগুলোকে কিন্তু ওই খাদ্যগুলো ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করছে। এইটা হচ্ছে কি মূল কাজ। আচ্ছা, এবারে এই কাজটা করার ক্ষেত্রে এই জীবাণুগুলো আর কি করছে না, ফসফেটকে সলিউবলাইজ করছে, পটাশকে সলিউবলাইজ করছে, এবং নাইট্রোজেন যেটা আমরা সারের দ্বারা দিতে হয়, এই নাইট্রোজেন বাতাস থেকে কিন্তু ও আবদ্ধ করতে পারে। দু ধরনের নাইট্রোজেন আবদ্ধ করা ব্যাকটেরিয়া থাকে। একটা হচ্ছে মানে মিথজীবিতা করে, যেমন ধরুন আপনার যে ডাল জাতীয় শস্যের বা ডাল জাতীয় গাছের শেকড়ে অর্বুদ তৈরি করে, লেগুম যে অর্বুদ গুটি তৈরি হয়, সেই গুটির মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়া কি করে, বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে ওই গাছকে সাহায্য করে। আচ্ছা, ওই সমস্ত গাছকে সাহায্য করে রাইজোবিয়াম স্পেসিফিক ওই ব্যাকটেরিয়ার দ্বারা ওই গাছেরই সাহায্য আমরা পাই। হ্যাঁ, আচ্ছা, এটা কি প্রত্যেকটা বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাকটেরিয়া দেখতে পাই? এবারে প্রত্যেকটা উদ্ভিদের, অন্যান্য উদ্ভিদের এই নাইট্রোজেনের সাপ্লাইটা এরকম লাগে না। আচ্ছা, অন্যান্য উদ্ভিদের ক্ষেত্রে আমাদের যেমন দেখা যাচ্ছে ধরুন তৈলবীজের ক্ষেত্রে, বাদাম, চীনাবাদাম ছাড়া, আচ্ছা তৈলবীজ, সরিষা, তিল, ডাল জাতীয় শস্যটা এটা হয়। এবারে ধান, গম, ভুট্টা এগুলোতে বা সুগার কেন, আখ, এগুলোতে কি হচ্ছে, কিছু ব্যাকটেরিয়া থাকে বাতাসের ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, মানে তারা রাইজোবিয়ামের মতো গুটি তৈরি করে না, কিন্তু মাটিতে থাকে, সে বাতাস থেকে নাইট্রোজেন আবদ্ধ করে। আচ্ছা, রাইজোবিয়ামের মধ্যে থাকে না, হচ্ছে অ্যারোজেরোব্যাক্টর, অ্যাজোস্পিরিলাম, এই যে ব্যাকটেরিয়াগুলো, এগুলো বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন নিয়ে আবদ্ধ করতে পারে। যেগুলো রয়েছে এই মাটির স্বাস্থ্যের সাথে অণুজীবের আমরা কি কোনো লিঙ্ক আপ দেখতে পাচ্ছি? হ্যাঁ, মাটির স্বাস্থ্যের সঙ্গে অণুজীবের খুবই গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, কারণ মাটির স্বাস্থ্য ভালো রাখাটাই আমাদের কাজ। তাহলে মাটির স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে মাটির যে ভৌত গঠন তাকে ঠিক রাখতে হবে, মাটির যে রাসায়নিক গঠন তাকে ঠিক রাখতে হবে, মাটির জৈব গঠন বা জীবাণুগত গঠন। তাহলে মাটির জৈব জীবাণুগত যে গঠন তাকে ঠিক রাখতে গেলে আমাদের এই অণুজীবগুলোকে আমাদেরকে মাটিতে যাতে বজায় থাকে তার ব্যবস্থা করতে হবে। অবশ্যই, তার জন্য আমাদের যথার্থ পরিমাণে জৈব পদার্থ প্রয়োগ করতে হবে, আর যদি প্রয়োজন হয় আমাদেরকে বাইরে থেকে এই জীবাণুগুলোকেও প্রয়োগ করতে হতে পারে। আচ্ছা, যদি সেটা যদি আমরা দেখি যে মাটিতে যথেষ্ট পরিমাণে জীবাণু থাকছে না, তাহলে আমাদের কিন্তু বাইরে থেকে এই জীবাণুগুলো সেটা কিভাবে বুঝবো যে প্রয়োজন? সেটা বোঝার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেশন যেটা পাচ্ছি, প্রথমত যে আমাদের সারের প্রয়োগের ক্ষেত্রে একইভাবে যে সার আমরা যতটা প্রয়োগ করছি ততটা তার ফল পাচ্ছি না, এটা একমাত্র এটা। মাটি অ্যাসিডিক হয়ে যাচ্ছে, মাটি হার্ড হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, মাটির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এইগুলো দেখলে আমরা বুঝতে পারছি যে মাটি কিন্তু স্বাস্থ্যটা ঠিক নেই। আচ্ছা, এটি দেখা ছাড়া বা আমরা কি কোনো রকম টেস্টের মাধ্যমে বা কোনো কিছু করাতে পারি? হ্যাঁ, সয়েল টেস্টের মধ্য দিয়ে আমরা খাদ্য উপাদানগুলো কতটা আছে সেটা বুঝতে পারি, এবং তার মধ্যে অর্গানিক কার্বন কতটা সেটা বুঝতে পারি, সেটাও একটা ইন্ডিকেটর, এবং মাটির পিএইচটাও আমরা মাপতে পারি। আচ্ছা, পরীক্ষাগারে গিয়ে আমরা এটা মাপতে পারি। মাপলে আমরা এই প্যারামিটারগুলো দ্বারা, নিদর্শকগুলোর দ্বারা আমরা বুঝতে পারছি যে মাটির এই জিনিসগুলো এইটা আছে। আর সর্বোপরি মাটির জল ধারণ ক্ষমতাটা আমাদের ঠিক আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে মাটির জল ধারণ ক্ষমতা ঠিক থাকবে কখন না, মাটিতে যে জৈব পদার্থ যথেষ্ট থাকে, আর জৈব পদার্থ যথেষ্ট থাকলে তাতে জীবাণুর পরিমাণ থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আচ্ছা, মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে তাতে জীবাণু থাকবে বেশি, এটা একটা সংযোগ, রিলেশন আছে। আচ্ছা, এই যে অণুজীব মাটির সাথে কি পরিমাণ রয়েছে মিশে, এটা তো একটা সাধারণ কৃষক তো এমনি বুঝতে পারবে না, সেটার জন্য কি করা প্রয়োজন? কৃষককে বুঝতে হবে যে এইগুলো মাটির মধ্যে ঘটছে, যে আমার যে মাটির মধ্যে যে এই এত কিছু ঘটনা ঘটছে, এইগুলো তাদেরকে একটু জানতে বুঝতে হবে, তাকে এই বিষয়ে সেন্সিটিভ হতে হবে, সচেতন হতে হবে যে হ্যাঁ আমার মাটির মধ্যে কিন্তু এত কিছু ঘটনা ঘটছে। এবারে এই ঘটনাগুলো যখন ঘটছে, চাষের যে কালচারাল পদ্ধতি করছি, অ্যাপ্লাই করছি, অ্যাডপ্ট করছি, সেই কালচারাল পদ্ধতিগুলোর মধ্যে আমাকে একটা সামঞ্জস্য বিধান করতে হবে, যাতে আমার এই
বিষয়গুলো, যেগুলো ঘটনাগুলো ঘটছে, ফলে আমার মাটির স্বাস্থ্য ভালো থাকবে, সেটা আমি ঠিকঠাক করি না। যেমন ধরুন, আমি যথেচ্ছ পরিমাণে কৃষি বীজ মাটিতে প্রয়োগ করব না। আচ্ছা, কৃষি বীজ যেগুলো হার্বিসাইড, যেগুলো হচ্ছে আগাছানাশক হার্বিসাইডগুলো কিন্তু এই সমস্ত অণুজীবের উপর খুব কাজ করে। আচ্ছা, কি কাজ করে? এদেরকে মেরে ফেলে। আচ্ছা, কারণ আমরা তো আগাছানাশকগুলো ব্যবহার করি আমরা গাছগুলোকে মারার জন্য। এবারে ঘাস এবং গাছগুলো যেমন মরে, তার সঙ্গে সঙ্গে অণুজীবগুলোও মারা যায়। আচ্ছা, প্রচুর অণুজীব মারা যায়। এক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিটে ব্যবহার করা প্রত্যেকটা হার্বিসাইডের গায়ে লেখা থাকে যে এই হার্বিসাইডটি কতটা পরিমাণ ব্যবহার করতে হবে এবং কোন ফসলে ব্যবহার করতে হবে, কতবার ব্যবহার করতে হবে, এইটা দেখতে হবে আমাদেরকে। এবং আমাদের নিজেদেরও ঠিক করতে হবে, বুঝতে হবে যে আমি কিন্তু আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারছি না বলে যথেচ্ছভাবে 2-3 বার করে হার্বিসাইড সারা বছরে প্রয়োগ করব না। আচ্ছা, এইটা একটা বড় ব্যাপার। আমাদের মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজমগুলো, জীবাণুগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জীবাণুগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য যেমন মাটিতে জৈব পদার্থ প্রয়োগ করার পরিমাণ কমে গেছে একটা কারণ, আর একটা কারণ হচ্ছে কি আমাদের হার্বিসাইডের ব্যবহার। মাটির মধ্যে যে এই যে আপনার আলোচনার বিষয় আছে যে বাস্তুতন্ত্র, ইকোলজি একটা, ওর মধ্যে জীবাণুগুলো থাকে, সেই জীবাণুগুলো জৈব পদার্থ খায়, তারপর তারা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে। কত বড় কাজ করছে তারা। একটা ইউরিয়া সারের 46% নাইট্রোজেন থাকছে। তাহলে একটা জমিতে যদি যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, তাহলে কিন্তু সে বাতাস থেকে অনেক নাইট্রোজেন আবদ্ধ করে। মানে অ্যাজিটোব্যাক্টর, আজোস্পিরিলাম, তার যে ন্যাচারাল গ্রোথ থাকে, তাতে 15 থেকে 20 কেজি নাইট্রোজেন আরামসে তাকে আবদ্ধ করতে পারে। এক্ষেত্রে হয়তো একেবারে অণুজীব নয়, কিন্তু অ্যাজোলা বলে একটি ফার্ন থাকে, সেইটি আজালে নাইট্রোজেনকে হারভেস্টিং করার তার ক্ষমতা 50%-রও বেশি। এবং সেটা যদি ধানের জমিতে মেশানোর ব্যবস্থা করা যায়, সেক্ষেত্রে কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। এবং এই অ্যাজোলা আমরা অনেক ক্ষেত্রে মাছ চাষিদের ক্ষেত্রে ব্যবহার করতে দেখেছি, তার নাইট্রোজেন লেভেল বা জল মাত্রা ব্যবহার করার জন্য, জলের অক্সিজেনটা ঠিক রাখার জন্য। আচ্ছা, এই আমরা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নিয়ে কথা বললাম, এটি কত রকম ভাবে কাজ করতে পারে? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া 2 রকম ভাবে কাজ করছে। একটা হচ্ছে গিয়ে সিম্বায়োসিস প্রসেস বা মিথজীবিতা, মানে যেটা আমাদের যে ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে মিথজীবী প্রক্রিয়া কীরকম না, ও বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে গাছের শেকড়ে দিয়ে দিচ্ছে, আর গাছ যে তার আলোকের উপস্থিতিতে খাদ্য সংগ্রহ করছে, খাদ্য তৈরি করছে, ফটোসিনথেসিসের প্রতি খাদ্য তৈরি করছে, সেই খাদ্যটা ও ব্যাকটেরিয়া ওখান থেকে নিয়ে নিচ্ছে, পরস্পর সহায়তা করে করছে। এটা হচ্ছে মিথজীবিতা। আর একটা হচ্ছে যে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, মানে সে মাটিতে এমনি বেঁচে থাকে, সে কারোর উপর নির্ভর করে না, সে সরাসরি বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে নিচ্ছে। আচ্ছা, এটা নাইট্রোজেনের এই দুভাবে হচ্ছে। আচ্ছা, আমরা জেনেছি বা অবগত অনেকেই যে আমাদের এই উপাদানের মধ্যে এই ফসফেট এবং পটাশের গুরুত্ব অপরিসীম। তো এই ফসফেট এবং পটাশ এর সাথে অণুজীবেদের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা জানা দরকার আমাদের, যে আমাদের মাটিগুলোতে কিন্তু প্রচুর ফসফেট লক হয়ে আছে। সেই ক্ষেত্রে আমাদের যে ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া সিউডোমোনাস ফ্লোরোসেন্স, তাকে যদি আমরা সঠিক মাত্রায় আমরা মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে ওই যে লক হওয়া ফসফেটগুলোকে কিন্তু আমরা অনেকটা উদ্ধার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের বাড়তি আর ফসফেটকে সার হিসাবে বাইরে থেকে প্রয়োগ নাও করতে হতে পারে। আর পটাশ, আমাদের মাটিতেও কিন্তু পটাশ রিচ, আমাদের পটাশ হচ্ছে কি মাটির গঠনগত কন্ডিশনে থাকে ওটা। এবারে পটাশ তাও আমরা বাইরে থেকে প্রয়োগ করতে হয়, কারণ যেহেতু পটাশ একটা উদ্ভিদ প্রচুর পরিমাণে গ্রহণ করে, তাই জন্য আমাদেরকে বাইরে থেকে পটাশ দিতে হয়। এবারে পটাশও কিন্তু লক হয়ে গেছে, সেক্ষেত্রে পটাশ সলিউবলাইজিং ব্যাকটেরিয়া যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু পটাশকে আমরা ওই মাটি থেকে বের করতে পারবো। সেক্ষেত্রে বাইরে থেকে আমাদের পয়সা দিয়ে আর বেশি পটাশ কিনে দিতে হবে না। কিভাবে বুঝবো যে ওটা লক হয়ে গেছে? একইভাবে যে আমরা সারের প্রয়োগ করছি অথচ গাছের ফলন আমি ঠিকমতো পাচ্ছি না, ধীরে ধীরে আমাকে সারের প্রয়োগ বাড়াতে হচ্ছে। মানে আগে আমি যতটা সার প্রয়োগ করতাম, সেই পরিমাণ সার প্রয়োগ করে আমি ঠিক পরিমাণ উৎপাদন পাচ্ছি না। এটা দ্বারাই আমাকে বুঝতে পারছি আমি যে সারের ব্যবহার আমি করছি, কিন্তু সারের ঠিক মতো আমি উপকার পাচ্ছি না। অনেক সময় এটা ভুল বুঝতে পারি আমি যে সারের গুণগত মান কমে গেছে, তা কিন্তু নয়। আচ্ছা, এই যে আমাদের মাটির বাস্তুতন্ত্র
এক্ষেত্রেই মাটিতে যে সমস্ত অণুজীবগুলো রয়েছে, এখানে তো অনেক অপরিসীম অণুজীব রয়েছে। আপনার মতামত কি বলে যে এই বিশেষ অণুজীবগুলো থাকা প্রয়োজন, বা এগুলো না থাকলে হয়তো অনেকটাই এর বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ঘটতে পারে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে উদ্ভিদের রোগ হয়, দেখা যাচ্ছে উদ্ভিদের রোগ সৃষ্টি করা যে ব্যাকটেরিয়াগুলো বা ছত্রাকগুলো, সেগুলো অনেকগুলো কিন্তু মাটিতেই থাকে। তাহলে আমরা আলোচনা করব যে ব্যালেন্সটা কীভাবে করব, যে আমার যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া দমন করব সেগুলো কিভাবে দমন করব, আর আমার যেগুলো উপকারী ব্যাকটেরিয়াগুলো কিভাবে রাখবো যাতে আমাদের বাস্তুতন্ত্রের সার্কেলটা ঠিক থাকে। এবারে উপকারী ব্যাকটেরিয়াগুলো বা উপকারী ছত্রাকগুলো আমরা জৈব পদার্থের উপর নির্ভর করে আমরা ব্যবহার করছি, আর অপকারী ব্যাকটেরিয়াগুলোকে আমাদেরকে যেটা করতে, ওদেরকে মানে পরিমাণটা কমানোর জন্য যেটা করতে হবে যে ফসলের বৈচিত্র্য আনতে হবে। আচ্ছা, ক্রপ রোটেশন। কিভাবে? একই ফসল একই জমিতে বারে বারে যদি আমরা চাষ করে যাই, তাহলে ওই ফসলের উপর, কারণ যে ব্যাকটেরিয়াগুলো মৃত জৈব পদার্থের উপর নির্ভরশীল, সেগুলো কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, উদ্ভিদের শেকড় বা উদ্ভিদ যেটা জীবন্ত উদ্ভিদ, তার পাতায় গিয়ে বসবাস করা বা তার শেকড়ে ঢুকে যাওয়া, এগুলো যেগুলো করছে সেগুলো আমাদের ক্ষতি করছে। তো তাহলে সেই ব্যাকটেরিয়াগুলো বা সেই ছত্রাকগুলোর বংশবিস্তার কমে যাবে যদি সে কিছুদিন অন্তর অন্তর দেখায় যে তার সেই হোস্টটা নেই। ধরুন লঙ্কা, টমেটো, বেগুন, এই তিনটে ফসল আমি কন্টিনিউ করে আছি জমিতে, এই তিনটে একই গোত্রীয় ফসল। তাহলে সেই একই গোত্রীয় ফসল হওয়ার জন্য ওর যে জীবাণুগুলো ওদের শেকড়ে বাসা বাঁধে, ওদের শেকড় থেকে খাবার খায়, তাহলে সে তার পরিমাণটা কম, তার বংশটা বিস্তার হচ্ছে পরপর। অবশ্যই। তাহলে আমাকে ওই ক্রপ রোটেশন করতে হবে, যে একই ধরনের ফসল ওখানে চাষ করা যাবে না, আর মাঝে মাঝে ওখানে ডাল জাতীয় শস্যের চাষ ঢোকাতে হবে। আচ্ছা, আর একটা করতে হবে কি, যে লম্বা শেকড়, মানে শেকড় গভীরে যায় আবার শেকড় গভীরে যায় না, এরকম ফসলের ব্যালেন্স করাতে হবে, যে মাঝে মাঝে করতে হবে। আর একটা জিনিস হচ্ছে ধনচে চাষ করতে হবে। ধনচে। আচ্ছা, ধনচে গাছ যদি লাগানো যায় বা পাট গাছ যদি লাগানো যায়, পাটটা অনেক সময় লাগানো যাবে না, পাট শাক করার জন্য হয়তো খাওয়ার জন্য কেউ করতে পারে, কিন্তু সেটা তার বেশি বড় করে না, ছোট অবস্থায় তার তুলে নেওয়া হয়। কিন্তু ধনচা আমরা লাগাতে পারি, মাঠে ধনচা লাগাতে পারি বা উঁচু জায়গায় ধনচা লাগাতে পারি যেখানে বীজ করার জন্য। এইটা আমাদের একটা কাল্টিভেশনের সঙ্গে এটাকে আনা দরকার, কৃষকদের গুরুত্ব দিয়ে বোঝা দরকার। তাহলে ধনচা কিন্তু চাষ করলে মাটির অভূতপূর্ব উন্নতি হয়। আচ্ছা, ওর যে শেকড় গভীরে চলে যাচ্ছে, এর ফলে যে সমস্ত উপকারী জীবাণু তাদের উপকার হচ্ছে, যে ক্ষতিকর জীবাণু তাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, ধনচে কোন টাইমে চাষ করা ভালো? আচ্ছা, ধনচা দুরকম চাষ হবে। একটা হচ্ছে কি ওর বীজ তৈরি করার জন্য, যে আমি আমার বীজ তৈরি করলাম পরবর্তী বছর লাগাবো। আর একটা হচ্ছে কি ধনচাটাকে সবুজ সার হিসাবে ব্যবহার করার জন্য। সবুজ সার হিসাবে ব্যবহার করার জন্য আমাদের বর্ষার আগে আগে করতে হবে, 40 থেকে 45 দিনের মধ্যে ওটাকে মাটির সঙ্গে মেশাতে হবে। মানে চাষের 40 থেকে 50 দিন আগে? হ্যাঁ, চাষ মানে লাঙ্গল করার আগে। আচ্ছা, লাঙ্গল করার আগে, তার মানে আমাদের ধরুন মে জুন মাসে গিয়ে, জুনের শেষের দিকে গিয়ে আমি, বা যখন আমরা মাঠকে লাঙ্গল দেবো তার থেকে অ্যাডজাস্ট করে তার আগে, এই সময় যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই সময় যদি আমরা মাটিকে লাঙ্গল করে ওখানে ধনচা বুনে দিতে পারি, তাহলে ধনচা গাছ হয়ে যাবে। ধনচা গাছটা এখন 40 থেকে 50 দিনের মধ্যে ওটাকে আমরা মাটির সঙ্গে মেশাতে পারবো। আর ধনচা বীজটাকে আমাকে তৈরি করতে গেলে উঁচু জায়গায় আমি করে রাখবো, সেটা আমি অ্যালাউ করবো তাকে। ধরুন যেখানে আমার সবজি চাষ হয়, এরকম মাঠে আমি কিছুটা 1 কাঠা জায়গায় ধনচা চাষ করলাম, সেখানে আমি বীজটা সেখান থেকে সংগ্রহ করবো। আর ওই বীজটা পরবর্তীকালে আমি মূল জমিতে মাঠে গিয়ে লাগাবো, তাহলে আমার মাঠে উপকার হয়ে যাবে। মাটির যে অণুজীবগুলো নিয়ে আমরা বললাম, যে অনেক অণুজীব রয়েছে যেগুলো আমরা জানি না, বা অনেকগুলো রয়েছে ক্ষতিকারক, আমরা কিভাবে বুঝবো যে এগুলো ক্ষতিকারক? যেগুলো আমাদের ধরুন রোগ তৈরি করছে, যেমন আলু চাষে যে ধসা রোগটা হয়, আলু চাষের ধসা রোগটা কিন্তু ছত্রাকটা মাটি থেকেই আসে। আচ্ছা আচ্ছা, তাহলে মাটিতে ওইটা জীবাণুটা আছে, তাহলে মাটিকে আমাদেরকে ঠিক করতে হবে। মাটিকে ঠিক করলে ওটা অনেকটা চেক হয়ে যাবে। সেই জন্য মাটি ঠিক করতে গেলে, মানে ক্ষতিকর জীবাণুগুলোকে মাটিতে পপুলেশন কমাতে গেলে একমাত্র শস্য পর্যায়ে, মানে ক্রপ রোটেশন, ওখানে 1 বছর আলু চাষ বন্ধ রাখতে হবে। আচ্ছা, আলু চাষ বন্ধ রেখে অন্য কোনো ফসল করতে হবে। আচ্ছা, এটা মানে একমাত্র উপায়। আর মানে জীবাণুগুলো মাটি থেকে যেগুলো আসে সেগুলো তো আমরা বুঝতেই পারছি, আর যেগুলো মাটি থেকে আসছে না, এরকম যেগুলো রোগগুলো হয় সেগুলো বাতাসে বয়ে চলে আসে, এগুলো হয়, সেটা আমাদেরকে কৃষকদের মধ্যে একটা ধারণা আছে যে এটা মাটি থেকে হচ্ছে। বিশেষ করে সবজির ক্ষেত্রে গোড়া পচা রোগ বা গোড়া কালো হয়ে যাওয়া, ঢলে পড়া, এইগুলো সব কিন্তু
এই জীবাণুগুলো সব মাটি থেকে আসছে। আচ্ছা এবারে এইগুলো মাটির ক্ষতিকর জীবাণু। তাহলে জীবাণুগুলো যে অণুজীব যেগুলো মাটিতে আছে সেগুলো হয়তো দেখা যাচ্ছে ও ফসলের উপর বেঁচে থাকে বলে ফসলে ক্ষতি হচ্ছে বলে আমরা ক্ষতিকর বলছি, কিন্তু ও হয়তো অন্য কোনো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ওই অর্গানিক ম্যাটারকে করার জন্য। তাই আমাদের করতে হবে কি, ওর পপুলেশনটা অনেক বেড়ে গেছে, তাহলে আমরা ওই চেষ্টাকে বন্ধ করে 1 বছর 2 বছর অন্য কোনো ফসলের দিকে গেলে তাহলে ওর পপুলেশনটা কমে যাবে। আর জৈব পদার্থ সাফিসিয়েন্ট দেওয়া আর চুন দেওয়া মাঝে মাঝে, তাহলে হচ্ছে মাটির রাসায়নিক গঠনটা ঠিক থাকবে। অবশ্যই স্যারের এই আলোচনার দ্বারা সত্যি কিন্তু এই টপিকটি একটি যথাযোগ্য সম্মান পেল। অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের এই আলোচনাতে থাকার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর, আপনার সঙ্গে আপনার কথায়। বন্ধু এতক্ষণ শুনছিলেন 90.8 FM প্রচার তরঙ্গে বেতার বিদ্যাসাগর। শুনছিলেন বেতার বিদ্যাসাগরে কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। আর এই অনুষ্ঠানে অংশ নিতে চাইলে কিংবা এই অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত কোনো প্রশ্ন যদি বন্ধুর থেকে থাকে তাহলে চট করে সেই প্রশ্ন আমাদের কাছে পৌঁছেও দিতে পারেন। আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা ফেসবুকেও আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা মেসেজ করতে পারেন। সরাসরি আমাদের ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর 8116884995। আবারও বলছি 8116884995। আর যদি চিঠি লিখে আমাদের জানাতে চান কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান, কি নতুন বিষয় নিয়ে জানতে চাইছেন চাষাবাদ সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটাও লিখে জানাতে পারেন। আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি, মেদিনীপুর 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।